রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। সাধারণ ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস আদালত। তবে সরকারি অফিসগুলোতে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী উপস্থিত থাকবেন। সন্ধ্যায় কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলবে সরকারি অফিসের কর্মকাণ্ড। অসুস্থ, বয়স্ক এবং অন্তঃসত্ত্বা কর্মচারীরা অফিসে আসবেন না। প্রথম দিনে দপ্তর প্রধানের চাহিদা অনুযায়ী কর্মচারীরা উপস্থিত হবেন এবং পর্যায়ক্রমে বাড়ানো হবে তাদের উপস্থিতির সংখ্যা। এদিকে রবিবার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও আদালতের বিচারিক কার্যক্রম চলবে ভার্চুয়াল পদ্ধতিতেই। যাদের প্রয়োজন আছে সেটা অফিসের যিনি প্রধান তিনি সেটা নির্ধারণ করে দেবেন যে এই পর্যায়ে কাদের কাদের প্রয়োজন আছে। এমনও হতে পারে প্রথম দিনে হয়তো এমনও হতে পারে 20% অফিসার, পরে আস্তে আস্তে 25, 30, 40 বা 50। তবে আমরা তো অবশ্যই বলে দিচ্ছি যে আমরা আস্তে আস্তে অফিসগুলোকে খুলছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করব। সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সেটাকে খোলা হবে। আমরা যখন অফিসে ঢুকবে সেখানে আপনার ব্লিচিং পাউডারের পানি সহ পাপোশের যে ব্যবস্থা সেটা রাখা হবে, পর্যাপ্ত সিঙ্ক থাকবে এবং সেখানে যেটা হাত ধোয়ার যে ব্যবস্থাগুলো থাকে সেটা থাকবে। ছুটি প্রত্যাহার হওয়ায় আজ থেকে সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে চলবে আন্তনগর ট্রেন। তবে এ যাত্রায় যাতায়াত ভাড়া বাড়বে না। জনসমাগম এড়াতে কোনো স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। এছাড়া চলাচলের সময় স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব আরোপ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জানা গেছে অভ্যন্তরীণ 3টি রুটে 1 জুন থেকে যাত্রীবাহী ফ্লাইটও চলাচল শুরু হতে যাচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। প্রস্তুত কমলাপুর রেল স্টেশন, চলছে শেষ মুহূর্তে ধোয়া মোছার কাজ। কারণ দীর্ঘ 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে সীমিত পরিসরে চালাতে যাচ্ছে রেলযাত্রা। তবে এবারে যাত্রা সম্পূর্ণ অন্যরকম, থাকছে বেশ কিছু নির্দেশনাও। দীর্ঘদিনে বন্ধ থাকার পর শেষ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। অলস বসে থাকা ট্রেনগুলো সচল হবে আগামীকাল থেকে। এ নিয়ে দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে বসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল চালু করতে যাচ্ছি। মিটিং শেষে রেলমন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই রেল চলবে, তবে ভাড়া থাকবে অপরিবর্তিত। এক সিট থেকে যাত্রীর দূরত্ব যেন একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটে বসতে পারে, সেটি আমরা ইনশিওর করতে যাচ্ছি। রেল যেহেতু আমাদের সরকারি প্রতিষ্ঠান, কাজে সরকারি সিদ্ধান্ত ব্যতি রেখে আমরা রেলে ভাড়া বাড়াতে পারি না। কাজে এই মুহূর্তে আমরা সেই চিন্তা করছি না। শুধুমাত্র কমলাপুর থেকে ছেড়ে যাবে ট্রেন, সব টিকিটই বিক্রয় হবে অনলাইনে। আরেকটি হলো এবার যাতে এই আমরা ভিড়টা এড়াতে পারি, সেই জন্য আমরা আমাদের স্টেশনগুলোতে কোনো টিকিট কাউন্টার থাকবে না, আমরা সবগুলো ক্লোজ করতেছি। আমরা অনলাইনে সমস্ত টিকিট, ট্রেনের টিকিট এখন থেকে আমরা টিকিট কেনা বেচা হবে আমরা অনলাইনে। সেটি হলো কমলাপুর স্টেশন ছাড়া আমরা বিমানবন্দরে এই ট্রেন থামবে না, কোনো ট্রেনেই। জয়দেবপুরে থামবে না, নরসিংদীতে থামবে না। আগামীকাল থেকে একই দিনে ট্রেনের সাথে চলবে সারা দেশের নৌ পরিবহনও। চলছে লঞ্চ, ধোয়া মোছা সহ জোর প্রস্তুতি। কাউন্টারগুলোতেও পূর্বের দামেই শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। টিকিট বিক্রিতে স্বাস্থ্যবিধি মানার উপরে জোর দেওয়া হয়েছে। সামাজিক বন্ধন দ্রুত বজায় রাখতেছি, আর আমাদের যা আছে স্যানিটেশন, হ্যান্ডেশন, যারা যাত্রী আসলে আমাদের গ্যাপে গ্যাপে বিক্রি করতেছি। সরকারের নীতি নির্ধারণ অনুযায়ী আমরা আপ্রাণ চেষ্টা করব। বিআইডব্লিউটিএ এর কর্তৃপক্ষ জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক 14টি নির্দেশনা মেনেই যাত্রীবাহী লঞ্চ ছাড়বেন তারা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনাকালের মধ্যেই 1 জুন থেকে বাস ভাড়া 80% বাড়ানোর প্রস্তাব করেছে বিআরটিএ। বাস মালিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অর্ধেক যাত্রী বহন করতে বাস পরিচালনার খরচ মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। এদিকে সংকটের এই সময়ে সরকারের এমন সিদ্ধান্তে নতুন করে ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে।
করোনা ভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ জারি করে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক বৈঠকে আন্তঃজেলা চলাচল বাস মিনিবাসের ভাড়া শতকরা ৮০% বাড়ানোর সুপারিশ করা হয়। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে মোট সিটের অর্ধেক যাত্রী বহন করবে। 50 সিট যদি হয় তাহলে মানে 50% স্টেট 50% প্যাসেঞ্জার ক্যারি করবে। 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয় ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে আরো ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা। এটা আমরা ভালো চোখে দেখতেছি না। গণপরিবহন যেভাবে ভাড়া বৃদ্ধি করতেছে সেক্ষেত্রে জনগণের জন্য খুবই খারাপ হবে। পরে এত টাকা আবদার না করে সীমিত পরিমাণে যেন করতে পারে, যেন একটা সামঞ্জস্যতা থাকতে পারে। মনে গেলে 100 টাকার ভাড়া 180 টাকা নিল, আমি সিঙ্গেল গেলাম, আমার সিটে আর নিল না। এটা যদি হয় তাহলে ঠিক আছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ওরা তো আবার দ্বিতীয়বার আবার উঠাবে। এদিকে বাস পরিচালনার খরচ মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, করোনার পরে এই ভাড়া কার্যকর থাকবে না। দূরপাল্লার কাউন্টার বেসিস টিকিট বিক্রি হয়, সেক্ষেত্রে দূরপাল্লার গাড়িগুলোতে বেশি নেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে আমি মনে করি। সিটিতে যদি কোনো প্রকার অনিয়ম হয় তাহলে সেক্ষেত্রে বিআরটি এর পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে সহযোগিতা করব। এদিকে ওই বৈঠক থেকে লঞ্চের ভাড়াও বাড়বে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠনের কথা বলা হয়েছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 2 মাসেরও বেশি সময় পর খুলছে সরকারি বেসরকারি সব অফিস। এই কারণে প্রধান 2 নৌঘাটে দেখা যায় রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই শনিবার হাজার হাজার মানুষ ফেরিতে করেই পদ্মা পাড়ি দেন। এতে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় অনেকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাল থেকে খুলে যাবে অফিস। এ কারণে করোনা সংক্রমণের ঝুঁকি, চরম দুর্ভোগ আর অতিরিক্ত ভাড়া ব্যয় করেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। লঞ্চ, স্পিড বোট, ট্রলার বন্ধ থাকায় ফেরি এখন একমাত্র অবলম্বন। তাই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ। 2.5 ঘন্টা মতো আমরা আটকে আছি আসলে, কিন্তু যে পরিমাণ ফেরি টানা দরকার সেই পরিমাণ হারে টানছে না। আর এখানে অনেক ফেরি বাড়ানোর দরকার, কারণ এখনই প্রাইভেট কার মাইকু এত যানজট, যদি আজকে বাস চার্জ চালু হয় তখন পাবলিক কি করবে? বিআইডব্লিউটিসি জানায়, গত 2 দিন ধরে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকার পরও তা মানছেন না কেউ। সামাজিক দূরত্ব যদি আপনি মেনটেন করতে ইয়ে করেন, শুধু প্রশাসন দিয়ে, ফোর্স দিয়ে, অফিসার ফোর্স দিয়ে এই মানুষকে সচেতন করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আত্মসচেতনবোধ মানুষের মাঝে না আসবে, নিজেরা সচেতন না হবে, নিজেরা করোনা থেকে নিজেকে সেফ না করতে পারবে, প্রশাসন দিয়ে চাপিয়ে দিয়ে এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। একই চিত্র কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটেও। তবে সকাল থেকে পদ্মা কিছুটা উত্তাল রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় কষ্ট করে গন্তব্যে যেতে হচ্ছে ঢাকামুখী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গণপরিবহন সহ সর্বত্র স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়াদ্দার। যদি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হয় তাহলে করোনার সংক্রমণ বাড়বে বলে মনে করেন তিনি। স্পর্শ এড়িয়ে গণপরিবহন ব্যবহার করা যায় এবং পারস্পরিক দূরত্বটা যদি রাখা যায়, যেমন 1 মিটারের দূরত্ব 2 মিটার হলে ভালো। ট্রান্সমিশন বাড়বে, এখন এটা কত পার্সেন্ট হবে সেটা বলা মুশকিল। এটা ট্রান্সমিশন যে বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এটা কত পার্সেন্টে যেতে পারে, কত পার্সেন্ট মানুষের মধ্যে ছড়াতে পারে, এটা আসলে এভাবে সুনির্দিষ্টভাবে বলা। এদিকে গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত অপরিপক্ক এবং এতে ক্ষতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নিয়ে দেশকে ঝুঁকিতে ঠেলছে সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই সরকার ভুল পরিকল্পনা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য সম্পর্কিত যে টেকনিক্যাল কমিটি, তারা পরামর্শক কমিটি, তারা পরামর্শ দিয়েছেন যে এখনই এই মুহূর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সবকিছু। সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে তারা সবকিছু একসাথে খুলে দিয়ে আজকে আরো বড় একটা হুমকির মুখে আমরা গোটা জাতি পড়ে গেছি। কোন রকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেটা আমি বলেছি, আমরা মনে করি যে এটা আপনার একেবারে ভুল সিদ্ধান্ত। উন্নত জীবনের খোঁজ আর মিলল না, উল্টো লাশ হয়ে ২৬ বাংলাদেশি শুয়ে আছে লিবিয়ার কোনো এক হিমঘরে। দেশে স্বজনদের আহাজারি আর মৃতদেহ ফিরিয়ে আনার দাবি। মাদারীপুর আর কিশোরগঞ্জের বাতাস ভারী করছে। যে ২৬ বাংলাদেশি গুলিতে নিহত হয়েছেন তার মধ্যে ১১ জন মাদারীপুরের আর কিশোরগঞ্জের ৫ জন। একই পরিস্থিতি বাকি ১০ পরিবারেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। নিষ্পাপ এই শিশুটি জানেই না তার প্রিয়জন আর এই পৃথিবীতে নেই। কান্নায় ভেঙে পড়া স্বজনদের শুধুই আক্ষেপ, কেন তারা ইতালি যাবার স্বপ্ন দেখেছিল। লিবিয়ায় মানব পাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মধ্যে মাদারীপুরেরই ১১ জন, গুলিতে আহত আরও ৩ জন। সন্তানহারা স্বজনরা লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, শাস্তিও চান দোষীদের। আমার বাবা, আমি এই দিন কোথায় করে দেব? আমি 10 লাখ টাকা দিন হয়েছে, আমি কোথায় দেবো? সব সুদের উপরে টাইম আমার বাবা। অনেক পরিবারের লোকজন জানেও না তাদের সন্তান আদৌ বেঁচে আছে কিনা। অনেকে আবার হত্যাকাণ্ডের খবর শুনেছে। মাদারীপুরের জেলা প্রশাসক স্থানীয় দোষীদের শাস্তির আশ্বাস দেন, সেই সাথে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার কথাও বলেন। আমি মনে করি আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশের যে নাগরিকগণ এই মানব পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগভাবে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে শোকের ছায়া কিশোরগঞ্জের ভৈরবেও, কারণ লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে কিশোরগঞ্জের ভৈরবের ৫ জন মারা গেছে। গুরুতর আহত ৩ জন ত্রিপলি হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ তারিখ সন্ধ্যার দিকে, ঠিক আছে, আমরা একটা বয়স পাইছি যে আমরা মাইরা লাইতেছে, ঠিক আছে, তোমরা বাঁচাও। এই বাইরে থেকে গুলি করতে করতে আমরা সবাই মাইরা লাইতেছে, যদি বাচ্চাদের দেয় ওরা বাপ মারে করে আমরা দায় দেবে সাইরা দিত। স্থানীয় প্রশাসন আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মন্ত্রণালয় হতে অবশ্যই হয়তো এই লাশগুলো আনার জন্য চেষ্টা করবে এবং আমাদের উপর থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে আমরা এদের পাশে সেভাবেই দাঁড়াবো। স্বজনদের দাবি, দালাল চক্রকে নির্মূল করতে না পারলে স্বপ্নের খোঁজে গিয়ে আত্মাহুতির ঘটনা ঘটতেই থাকবে। আশিকুর রহমান শ্রাবণ, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে কিভাবে দালালের দ্বারা প্ররোচিত হয়ে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তার বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অনুসন্ধানে উঠে এসেছে মানব পাচার চক্রের আন্তর্জাতিক রুট সহ কয়েকজন দালালের নাম পরিচয়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অংশে পাচারকারীরাও এখনও সক্রিয়, আর লিবিয়া অংশে যুদ্ধাবস্থার কারণে খুনিদের আটক করা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। আমার জীবনটা ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। 12 লাখ টাকা না দিলে যে পিড়াইতেছে রিনা, তুমি যেভাবে ম্যানেজ করে 2-1 দিনের ভিতরে ম্যানেজ করে আমার এই নাম্বারে তুমি জানাই মনে। লিবিয়া থেকে নিখোঁজের 2 দিন আগে এভাবেই বাঁচার জন্য করুণ আকুতি জানিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়ার মনির আকন। তার কথা শুনে পরিবারও দালালের দাবি করা 7 লাখ টাকা সংগ্রহের চেষ্টা করছিল, কিন্তু তার আগেই নিখোঁজ হন মনির। এরপর বৃহস্পতিবার 26 বাংলাদেশি হত্যার ঘটনা শুনে অজানা আতঙ্কে ভেঙে পড়েন মনি আকনের পরিবারের সদস্যরা। ঘটনার পরপরই গা ঢাকা দেয় স্থানীয় দালাল নূর হোসেন। তবে এই দালালের ভাই লিবিয়া থেকে মোবাইল ফোনে টাকা দাবির বিষয়টি স্বীকার করে। আমরা তো পাঠাইছি, কোনো অপরাধ না, তারা যারাই ক্ষতি হয়েছে, যারাই আল্লাহ সবারই ভালো রাখুক, আর যারা তো যার হায়াত নাই চলে গেছে। লিবিয়ায় খুন হওয়া বেশিরভাগের বাড়ি মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলায়। কিভাবে দালাল চক্রের হাত ধরে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছান তারা, তার তথ্য পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে। রেজাউল দালাল 4,20,000 টাকা নেছে, এরপরে সারানের বাবুদে 5 লাখ টাকা নেছে যে সারাইতে হবে, নাহলে ওরা বাঁচবে না। এই 5 লাখও দিছি, এরপরে সন্ধান পেয়েছি যে মারা গেছে। ইটালি নেওয়ার কথা বলে ওর কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে। 5 লক্ষ টাকা নেওয়ার পরে ওরে লিবিয়া নিয়ে একটা বন্দিশালায় আটকে রেখেছে। রাখার পরে ওরা মুক্তিপণ দাবি করছে। ওদের যে দালাল আছে, বড় দালাল, সেই গ্যাংয়ের কাছে ওরা বেচে দিয়েছে 10 লক্ষ টাকা। বেচে দেওয়ার পরে ওই যে মাফিয়াদের কাছে বেচছে, মাফিয়া কি করেছে, আমাদের ফোন করেছে যে তোমাদের বাড়ির লোক যদি চাও তাহলে 1 কোটি করে টাকা পাঠাও।
নিহতদের পরিবারের সাথে কথা বলে এবং বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে এই দালাল চক্রের বাংলাদেশ অংশের 2-1 জনের নামও পাওয়া গেছে। তাদের মধ্যে আছে বাগেরহাটের শামীম রেজা, কুমিল্লার শরীফ। এছাড়া মাদারীপুরের মিরাজ, আকরাম, শরীয়তপুরের রুবেল সহ আরও কিছু নাম উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা UNHCR, অভিবাসন নিয়ে কাজ করা IOM ও ব্রাকের বিভিন্ন গবেষণা বলছে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, এরপর লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালি। বহু বছর ধরে এই রুটটি ব্যবহার করছে মানব পাচারকারীরা। UNHCR বলছে 2014 থেকে এবছর এপ্রিল পর্যন্ত প্রায় 20.5 লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে সাগরেই প্রাণ হারিয়েছে 19,000-এর উপরে, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য। ওখানে এখনো মিলিশিয়ার রাজত্ব, সুতরাং ওদের ধরে এনে পানিশমেন্ট দেওয়া এটা হয়তো কখন হবে আমরা ঠিক জানি না। আমরা গতবার যে পাচারকারীদের নাম ঠিকানা পেয়েছিলাম তাদের আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা তখন অনেককে অ্যারেস্ট করেছেন। আমরা আশা করেছিলাম তার প্রেক্ষিতে এই পাচার কিছুটা কমবে, তবে ভয় হচ্ছে যে এরা কিন্তু এখনো পাচারকারীরা এখনো সক্রিয় আছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে আটক হয়েছেন অন্তত 693 জন বাংলাদেশি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মিলিশিয়ারা সরকারের অনুমতি ছাড়াই দাফন করে ফেলায় লিবিয়ার নিহত 26 বাংলাদেশির লাশ দেশে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। জানান, ঘটনাস্থল এখনও মিলিশিয়া বাহিনীর দখলে। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। আজকে আমরা শুনতে পারলাম যে 26 জন আমাদের লাশ ওখানে ছিল, সেগুলোকে তাদের সরকারের বিনা অনুমতিতে স্থানীয় মিলিশিয়ারা, যেহেতু জায়গা নাই ওগুলো মর্গে রাখার এবং সেখানে নাকি লাশগুলো পচে যাচ্ছে, সেই জন্য তারা জোর করে তাদের কবর দিয়ে দিয়েছে। করোনা ভাইরাসে সারা দেশে নতুন করে 28 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 1764 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 44,608 জন, আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 610 জনে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, দেশে নতুন মোট 9,987টি নমুনা পরীক্ষা হয়েছে, আর নতুন 360 জন সহ এ পর্যন্ত মোট 9,375 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,764 জন। এ পর্যন্ত শনাক্ত 44,608 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। 31 থেকে 40 4 জন, 41 থেকে 50 বছর বয়সের 4 জন, 51 থেকে 60 বছর বয়সের 9 জন, 61 থেকে 70 বছরের 6 জন, 71 থেকে 80 বছরের 3 জন এবং 81 থেকে 90 বছর বয়সের 2 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে 24 ঘন্টায় প্রায় 4,900 জনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 3,68,000। মোট আক্রান্ত প্রায় 61 লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে আবারও 25,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছে 1200-র বেশি মানুষ। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান পরিস্থিতিতে 8 জুনের মধ্যে পুনরায় নিউ ইয়র্ক শহর খুলে দেওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুওমো। এদিকে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল মৃত্যুর তালিকাতেও স্পেনকে টপকে 5ম স্থানে উঠে এসেছে। নতুন করে 1100-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। অন্যদিকে একদিনে 8,000-এর বেশি সংক্রমণের ঘটনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে 9 নম্বরে চলে এসেছে ভারত। এরই মধ্যে দেশটিতে লকডাউনের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে জারি থাকা সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কারফিউয়ের সময়সীমা পরিবর্তন করে নেওয়া হয়েছে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত। এদিকে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর রোববার থেকে সৌদি আরবের মসজিদে নববী খুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে মসজিদ খুলে দিয়েছে ইরানও। এদিকে বেইজিং ভিত্তিক বায়োটেক কোম্পানি সিনোভ্যাক 99% কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত রাতের সংবাদে। করোনা পরীক্ষার কিটের মজুত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেশে এখন কিটের মজুত কত আছে আর কতদিন চলবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কেউই পরিষ্কার করে জানাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র বলছে, দেশে এখন কিটের যে মজুত রয়েছে তা দিয়ে আগামী অল্প কয়েকদিন চলতে পারে। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। বর্তমানে দেশের 50টি ল্যাবে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র ও সক্ষমতা বাড়লেও পরীক্ষার সংখ্যা সেভাবে বাড়েনি। দৈনিক গড়ে এখন 8 থেকে 10,000 করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা বাড়াতে গেলে শনাক্তকরণ কিটের মজুদ বাড়াতে হবে, কিন্তু এখন কিটের মজুদ কত আছে সেটাও স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় আর জানাচ্ছেন না। ফলে কিটের মজুদ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। সবশেষ 11 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কিটের মজুদের কথা জানিয়েছিল। এরপর আর নিয়মিত সংবাদ বুলেটিনে বা বিজ্ঞপ্তিতে কিটের মজুদ জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, এটা আপনার সারা দেশে তো ছড়ানো ছিটানো ভাবে স্টক আছে, সবার কাছে তো পৌঁছে গিয়েছে। ওটা টোটাল স্টক না নিয়ে কেউ হঠাৎ করে আজকের মজুদ বলতে পারবে না। এতটুকু বলতে পারি যে কিটের সংকট আদৌ নাই। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মজুতকৃত কিট কয়েকদিন চলতে পারে। যদি এই সময়ের মধ্যে কিট আমদানি না করা হয় তবে করোনা পরীক্ষায় কিট সংকট দেখা দিতে পারে। কিটের মজুত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের কাছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি, বরং কিটের সংখ্যা না জানিয়ে ফোন কেটে দেন। মজুদ কত আছে আর এই কিট মজুদকৃত কিট কতদিন চলবে আগামীতে, সেই বিষয়ে আমি আপনাকে এখন কোনো তথ্যই দিব না। আমরা যা পরীক্ষা করেছি প্রত্যেকদিন, আমরা এই পর্যন্ত কত পরীক্ষা করেছি সেটা তো বলাই হচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে 2,97,054টি নমুনা পরীক্ষা করা হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সম্পূর্ণ জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএসআইআর এর জিনোমিক রিসার্চ গবেষণাগারে 3টি কোভিড-19 কেসের সম্পূর্ণ সিকোয়েন্সিং সফলতার সাথে সম্পন্ন হয়েছে। ডেটা বিশ্লেষণে দেখা যায় অ্যামাইনো অ্যাসিড লেভেলে 9টি ভ্যারিয়েন্ট রয়েছে। গবেষক দলের দলনেতা, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এবং প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ সেলিম খান বলেন, বিশ্লেষণে বাংলাদেশের এই ভাইরাসটির সঙ্গে সবচাইতে বেশি মিল 99.99% পাওয়া যায় ইউরোপিয়ান উৎস, বিশেষ করে সুইডেনের সাথে। ভার্চুয়াল শপথের বৈধতা না থাকায় রাতে সুপ্রিম কোর্টে ডেকে আবারও 18 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি। এর আগে শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 18 বিচারপতিকে শপথ বাক্য পড়ানো হয়। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। এর আগে 2018 সালের 31 মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত 18 জন বিচারপতি শপথ গ্রহণ করেন। এরপর গত 29 মে তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়ার করোনা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মালয়েশিয়া সরকার শুরু থেকে কঠোর থাকলেও 4 মে থেকে মালয়েশিয়া সরকার বিভিন্ন কাজের অনুমতি দিয়েছে এবং চলমান যেই মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এটিকে শিথিল করে শর্ত সাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সিএমসিও করা হয়েছে। এটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত 9 জুন পর্যন্ত চলবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কনস্ট্রাকশন এবং মার্কেট বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে তারা স্বাস্থ্যবিধি মেনে তারা কার্যক্রম শুরু করেছে। তবে প্রত্যেক শ্রমিকদের অভিবাসীদেরকে কোভিড-19 টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বাইরে যেটি মালয়েশিয়াতে দীর্ঘদিনে বাংলাদেশে যে আক্রান্তের সংখ্যা অনেকটা কম থাকলো, হঠাৎ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা অনেকটা বৃদ্ধি হয়েছে। এই পর্যন্ত দেশটিতে 171 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করেনি। গত 24 ঘন্টা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছে 30 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 7,762 জন। নতুন করে 95 জন সুস্থ হয়েছে। এই নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে 6,330 জন। গত 24 ঘন্টা নতুন কোনো করোনা রোগী মৃত্যুবরণ করেনি। মৃত্যুর সংখ্যা 115 জনের রয়েছে।
তো এরই মধ্যে দেশটি থেকে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। বেশ কয়েকবারই মালয়েশিয়া সরকারের কয়েকদিন আগে একটি ঘোষণা দেওয়া হয়েছে যারা বাংলাদেশে রয়েছে এবং যারা অন্যান্য ভিসা যারা রয়েছে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তবে এটি আবার পরবর্তীতে এটি পরিবর্তন করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবার যেসব প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে দেশে ছুটিতে গিয়েছে তারা এক ধরনের মানবেতর জীবন যাপন করছে এবং প্রবাসী বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন সংকটের পর ইতিমধ্যে বিভিন্ন সেক্টরের কাজ শুরু হওয়াতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের এই সংকটটি অনেকটা নিরসনের পথে। সুইজারল্যান্ডে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে সমাজে আয় রোজগারে পিছিয়ে থাকা মানুষের মধ্যে খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে, এমনই এক কর্মসূচির খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। আরিয়ানা সংগঠন ইনকন্ট্রো কিন্তু সুইজারল্যান্ডের জুরিকের লং স্ট্রিটে আজকে অন্তত 1000-এরও বেশি খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যাগ কিন্তু তারা আসলে এখানে সরবরাহ করছে। প্রতি শনিবারই তারা কিন্তু এই কাজটি করে থাকে। এখানে আজ আমরা প্রায় 1200-র মতো প্যাকেট তৈরি করেছি, যেগুলো আমরা সরবরাহ করব সেই সাধারণ মানুষের মধ্যে যারা আসলে অল্প আয়, কাজ নেই, গরিব মানুষ, তাদের মধ্যে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু এখন সেই করোনা সংকটের শেষ পর্যায়ে কাজ নেই, তারা বিল পরিশোধ করতে পারছে না, তারা অনেকে আসলে 3 বেলা খাবার খেতে পারছে না, তাদের জন্য এই প্রচেষ্টা। প্রতিদিন বিকেলে কিন্তু এখানে প্রায় 200, 250, 300 গরম খাবার এখানে কিন্তু সেই অল্প আয়ের মানুষের মধ্যে তারা এখানে বিতরণ করে থাকে। সুইজারল্যান্ডের মতো এই উন্নত একটা দেশে যে হত দরিদ্র মানুষ আছে সেইটা এই করোনা বৈশ্বিক মহামারীতেই আমরা দেখতে পাইতেছি। এর আগে আমরা বুঝতামও না যে এরকমই আছে। সিস্টার আরিয়ানা এই কাজটি আসলে সামনে আসলে এই করোনা সংকট যতদিন এখানে থাকবে ততদিন আসলে চালিয়ে যাবার কথা আসলে বলছেন। সুইজারল্যান্ডে সেই করোনা পরিস্থিতির কথা বলি, এখানে কিন্তু আক্রান্তের সংখ্যা মাত্র 17 জন। গত এক সপ্তাহে আসলে অনেকটা এরকমই ছিল। করোনা সংকটের মধ্যেই সৌদি আরবে খুলে দেওয়া হচ্ছে মসজিদে নববী সহ 90,000 মসজিদ। সৌদি আরবের সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী আলামিন। করোনা মহামারীর মধ্যেও সৌদি আরবের লকডাউন তুলে দেওয়ার একটি পরিকল্পনা সৌদি সরকার নিয়েছে। ইতিমধ্যে সেটি বাস্তবায়ন প্রথম দফায় হয়েছে এবং আগামীকাল 31শে মে থেকে দ্বিতীয় দফার লকডাউন প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে এবং এটি 20 জুন পর্যন্ত চলবে। সৌদি আরবের করোনার বিস্তার রোধে সৌদি সরকারের দেওয়া লকডাউন প্রত্যাহারের দ্বিতীয় দফার শুরু হচ্ছে 31শে মে থেকে। 31শে মে থেকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। এই সময় মানুষ চলাচল করতে পারবে। তাছাড়াও কিছু কিছু এয়ারপোর্ট দিয়ে আভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে। তবে সবচেয়ে আনন্দের খবর হচ্ছে যে দীর্ঘদিনের প্রতীক্ষিত মুসলমানদের অন্যতম মসজিদে নববী আগামীকাল ফজর থেকে খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরবের প্রায় 90,000 মসজিদ কিন্তু কালকে থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তো মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে যে সৌদি বাদশার অনুমতির পরিপ্রেক্ষিতে কালকে থেকে মসজিদে নববীতে মানুষ নামাজ আদায় করতে পারে মুসল্লিরা। তবে এখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন বলা হয়েছে যে মুসল্লি যারা আসবেন তারা নিজ নিজ ব্যক্তিগত জায়নামাজ নিয়ে আসতে হবে। তাছাড়া আগের মতো মসজিদে নববী থেকে কিন্তু জমজমের পানি সরবরাহ করা হবে না এবং পানির ব্যবস্থা থাকবে না। উজু করে প্রবেশ করতে হবে, সীমিত আকারে উজুর ব্যবস্থা থাকবে। এছাড়াও পুরুষ যারা মুসল্লি থাকবে তাদেরকে 4, 5, 8, 10, 21, 34 এবং 37 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। তাছাড়া মহিলা মুসল্লিদেরকে 13, 17, 25 এবং 29 নম্বর গেট ব্যবহার করতে বলা হয়েছে। তবে বলা হয়েছে যে মসজিদটি 40% মুসল্লি সেখানে গ্রহণ করা হবে। মোট আয়তন যেটি রয়েছে তার 40% মুসল্লি থাকবে এবং 60% ফাঁকা থাকবে করোনার বিস্তার রোধে। তো সৌদি সরকার আরেকটি ঘোষণা দিয়েছে যে এই করোনার বিস্তার রোধে সৌদি সরকারের যে পদক্ষেপ রয়েছে তার অংশ হিসেবে আগামীকাল থেকে কেউ মাস্ক ছাড়া বাহিরে চলাফেরা করতে পারবেন না। যদি কেউ এরকম পাওয়া যায় যে মাস্ক পরিধান করেননি এবং মুখ এবং নাক মাস্ক দ্বারা আবৃত করেননি, এরকম কাউকে পাওয়া গেলে 1000 সৌদি রিয়াল জরিমানা করারও বিধান রয়েছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সর্বশেষ গত 24 ঘন্টায় সৌদি আরবে 1618 জন মানুষ নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে। তাছাড়া সুস্থ হয়েছে 1870 জন। এছাড়াও এই পর্যন্ত সৌদি আরবে
80 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 175 জনের মতো বাংলাদেশি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সৌদি আরবের এখনকার যে পরিস্থিতি, যাতে দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিন্তু যে পরিমাণ আক্রান্ত হচ্ছে তার চাইতে বেশি সুস্থ হচ্ছে। তো সৌদি সরকার চাচ্ছে যে এই সুস্থের সংখ্যাটা আরো বাড়িয়ে শূন্যের কোঠায় আক্রান্তের সংখ্যা নিয়ে আসা। সংবাদ আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত রাতের সংবাদে। করোনার ঝুঁকি এড়াতে পুলিশ বাহিনীর সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এরই মধ্যে গঠন করা হয়েছে করোনা মনিটরিং সেল। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে আইজিপি জানিয়েছেন, করোনা মোকাবেলায় পুলিশ বাহিনীকে নিয়ে পরিকল্পনা করণীয় বিষয়ে। বাকিটা জানাচ্ছেন মৌ খন্দকার, ছবি তুলেছেন ইশাদ সোহেল। জীবন জীবিকার মাঝখানে যেন মানবতা আর দায়িত্বকেই বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ, যে কারণে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রন্টলাইনে জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ মহাপরিদর্শক জানান, করোনার ঝুঁকি এড়িয়ে চলতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের যে অপারেশনাল ব্যবস্থাপনা সেখানে পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের ট্রুপস অ্যান্ড অফিসারদের থাকার যে ব্যবস্থা সেটি পরিবর্তন করেছি। ডিউটি প্যাটার্ন সেটাকে আমরা পরিবর্তন করেছি। সেই সঙ্গে তাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। তুলে ধরেন নিজেদের ও মানুষের নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের পরিকল্পনা সামনে। তো আমরা এই দুই ফ্রন্টেই কাজ করছি। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার যে প্রয়াস সেটি অব্যাহত রেখেছি। সেই সঙ্গে আমরা এই করোনার মোকাবেলার জন্য যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে, যেমন কোয়ারেন্টাইন বলবৎ করা, আইসোলেশন বলবৎ করা, পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা শুশ্রূষা করা। সার্বিক বিষয় মাথায় রেখে করোনা মনিটরিং সেন্টার গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। করোনা মনিটরিং সেন্টার খোলা হয়েছে, 24 আওয়ার্স পুলিশ সদর দপ্তর সেটি কাজ করছে। যাতে করে এই করোনা নিয়ে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি। সারা দেশ থেকে আমাদের সঙ্গে এই করোনা কন্ট্রোল সেন্টারে যোগাযোগ আছে। করোনার ঝুঁকিপূর্ণ এই সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ পিছপা হবে না। এই পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান পুলিশ মহাপরিদর্শক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ ইমামুল কবির শান্ত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। শান্ত মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং শান্ত নিবাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্ত। করোনা ভাইরাস আতঙ্কেও থেমে নেই পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 26 ও 27 নম্বর খুঁটির ওপর বসানো হলো 30তম স্প্যান। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর দৃশ্যমান হলো 4.5 কিলোমিটার। সংশ্লিষ্টরা জানান, শুক্রবার মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 30তম স্প্যানটি ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে নেওয়া হয়। শনিবার সকালে জাজিরা প্রান্তের 26 ও 27 নম্বর খুঁটির ওপর বসানো হয় 30তম স্প্যান। পদ্মা সেতুতে বসানোর জন্য আরও 5টি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে 2টিতে রং করার কাজ চলছে। মূল সেতুর কাজে গিয়েছে 86.50%। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় 29টি স্প্যান। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। স্বাধীনতার পর এই প্রথমবার রাজস্ব আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হতে চলেছে। 2020-21 অর্থ বছরে 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এই লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরকে আরও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন তারা। নাজিয়া কোনার রিপোর্ট। স্বাধীনতার পর প্রতি বছর রাজস্ব আয় বাড়লেও এবারই আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব আয় কমতে যাচ্ছে প্রায় 15,000 কোটি টাকা।
চলতি অর্থবছরের জন্য এনবিআর এর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,25,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের হার বিবেচনা করে সে লক্ষ্যমাত্রা কমিয়ে 3 লাখ কোটি টাকা করা হয়। করোনাকালীন সংকটে সংশোধিত সে লক্ষ্যমাত্রাও অর্জন হবে না। দেশের শিল্প ব্যবসা বাণিজ্যের এমন বেহাল দশার মধ্যে 2020-21 অর্থ বছরের বাজেট। সেই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,30,000 কোটি টাকা। আভ্যন্তরীণ যে যক্ষাটা আছে এনবিআর এর ভিতরে, খুনে ধরা যক্ষা, সেটাকে দূর করার কোন চেষ্টাই বাজেটে নাই। সেই সাথে করোনার দমনেও আমরা কোনো কিছু দেখছি না। এটাই যদি হয় তাহলে কিভাবে আমরা এই রাজস্ব অর্জন করব? 2.5 লক্ষের বেশি কোনো অবস্থাতেই যেতে পারবে না। তারপরেও আমি বলবো যে যদি 2.5 লক্ষ অ্যাটেইন করতে পারে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে, এটা একটা বড় অর্জন হবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। আমাদের মেশিনের ব্যবহারটা কার্যকর করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সততার সাথে কাজ করতে হবে। মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। যেসব কৌশলগত পরিবর্তনের প্রয়োজন হবে সেটা এই বছর সরকারের গ্রহণ করা উচিত, কিন্তু সেখান থেকে আঙ্কিত ফল এই বছর পাওয়া যাবে। আমাদের আজকের অবস্থাটাকে সক্রিয়ভাবে বিবেচনায় নিয়েই আমাদের কাজ করা উচিত। সংশ্লিষ্টরা বলছেন, করের বোঝা নয়, করজাল বাড়িয়েই রাজস্ব আদায় বাড়াতে হবে। নাজিয়া পানা, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারী বিশ্ব অর্থনীতিতে বেশ বড় ধরনের প্রভাব ফেলেছে। চিলিতে 9% বেশি মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগতে শুরু করেছেন। তবে লকডাউন তুলে দেওয়াতে অনেক দেশই ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। পর্যটন নির্ভর ফ্রান্সের গ্রীষ্মকালীন বাণিজ্যও চাঙা হতে শুরু করেছে। একইভাবে চীনকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পর শুক্রবার মার্কিন স্টক মার্কেটের সূচক বেশ উচ্চ পর্যায়ে গিয়ে তাদের দিন সমাপ্ত করেছে। নাহিদ জিহারের ডেস্ক রিপোর্ট। কোভিড-19-এর প্রাদুর্ভাব এড়াতে দেশে দেশে জারি করা লকডাউনের প্রভাবে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এরই মধ্যে মেক্সিকোতে 1.5 লাখ এবং ল্যাটিন আমেরিকার আরেক দেশ চিলিতেও অন্তত 9% মানুষ বেকারত্বের শিকার হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। তবে দেশের জনগণের হতাশা কাটাতে অর্থনীতিতে ভারসাম্য আনতে এরই মধ্যে $1,700 কোটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছে চিলি সরকার। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইউরোপে। লকডাউন তুলে দেওয়ার পর ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে অনেক দেশ। পর্যটন নির্ভর ফ্রান্স চলতি বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও এবছরের গ্রীষ্মেই পর্যটন শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে। এরই মধ্যে বিভিন্ন সৈকতের রেস্তোরাঁ, বার ও ক্যাফে খুলে দেওয়া হয়েছে। এছাড়া বিখ্যাত জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন করোনা মহামারীর কারণে দীর্ঘ বিরতি দিয়ে আর্জেন্টিনায় তাদের গাড়ি প্রস্তুত কার্যক্রম আবারও শুরু করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ে জারিকৃত চীনের সুরক্ষা আইনের কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণ ও বাণিজ্য সুবিধা দেবে না বলে জানিয়েছেন। এই আইনটির প্রতিক্রিয়ায় চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরই মার্কিন স্টক মার্কেটের সূচক বাড়তে শুরু করেছে। শুক্রবার বেশ উচ্চ পর্যায়ে শেয়ার বাজারের বেশিরভাগ সূচকের দিন শেষ হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টানা চতুর্থ দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এরই মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে দেশটির ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় একই সংস্থার আরও এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে FBI। এরই মধ্যে মিনেসোটার মিনেপোলিসের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও মেমফিস সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বেশ কিছু স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারের আশ্বাস দেওয়ার পাশাপাশি লুটতরা চালালে গুলি করার হুঁশিয়ারিও দিয়েছেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তার হাতে 46 বছর বয়সী জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনেপোলিস বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। গেল 4 দিন ও রাত সেখানে চলে ব্যাপক আকারের সহিংস বিক্ষোভ। মিনেপোলিসের এই বিক্ষোভ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে বিক্ষোভে রাজপথে নেমে আসে কয়েক হাজার মার্কিনী। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী।
বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে যে পুলিশ অফিসারের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সহযোগী আরও 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এরপরও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি ব্যাপক হারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোন স্থানে লুটতরাজ চালালে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। এদিকে বিক্ষোভ কর্মসূচি লাইভ সম্প্রচারের সময় মার্কিন গণমাধ্যম CNN এর 3 সংবাদকর্মীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় পুলিশ। অবশ্য পরে তাদের মুক্তি দেওয়া হয় এবং এ ঘটনায় অঙ্গরাজ্যের গভর্নর ক্ষমাও চেয়েছেন। সাংবাদিক গ্রেপ্তারের এই ঘটনাকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে CNN। নাহিদ সিহান, নিউজ 24। এবারে খেলার খবর। চলে গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ গোলাম রাব্বানী হেলাল। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত হয়ে কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। ক্ষণস্থায়ী পৃথিবী, ক্ষণস্থায়ী দুনিয়া। ধরাধামের মায়া ছেড়ে সীমানার ওপারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল অসুস্থ ছিলেন দীর্ঘদিন। কদিন আগে আবারও ব্রেন স্ট্রোক করায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শনিবার শেষ পর্যন্ত জীবনের সঙ্গে কঠিন এই লড়াইয়ে পেরে ওঠেননি গোলাম রাব্বানী হেলাল। বরিশাল থেকে উঠে আসা এই ফুটবলার পরিচিত ছিলেন আবাহনীর হেলাল নামে। 1975 থেকে 1988 সাল পর্যন্ত খেলেছেন আকাশী নীলদের জার্সিতে। এর মাঝে কিছুদিন ছিলেন বিজেএমসিতে। 1979 থেকে 1985 ছিলেন জাতীয় দলের কাণ্ডারি। প্রকৃতির চিরসত্য মেনে পাড়ি দিলেন না ফেরার দেশে। তার বিদায়ে নেমে আসে শূন্যতা প্রিয়জন, প্রিয় সঙ্গীদের মাঝে। এই হেলালের মানে এই সময়টা চলে যাওয়াটা ফুটবলের এমনিতেও খুব ক্রান্তিকাল চলছে। এই সময় চলে যাওয়াটা ফুটবলের জন্য কিছুটা হলে ক্ষতি করবে, কারণ সে খুব স্পষ্টবাদী ছিল। তারপর একজন সংগঠক চলে যাওয়া ফুটবলের জন্য অবশ্যই একটা বিরাট ক্ষতি। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। অনেকদিন একসঙ্গে খেলেছি তো সেই সময় আমরা একসঙ্গে উঠা বসা করতাম, একসঙ্গে চলাফেরা করতাম। বেশ বড় মাপের মানুষই ছিল, সে বড় মনের মানুষ ছিল। ফুটবল ক্যারিয়ার শেষের পর হয়েছিলেন আবাহনীর পরিচালক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্যও ছিলেন গোলাম রাব্বানী হেলাল। আরিফুল ইসলাম, নিউজ 24। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট নির্বাচিত হয়েছেন রজার ফেদেরার। গেল 12 মাসে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে সবার উপরে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস কিংবদন্তি। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী $106.3 মিলিয়ন নিয়ে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন 20 গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেক্স। $105 মিলিয়ন আয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ ফরওয়ার্ড রোনালদো, আর বছরে $104 মিলিয়ন আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার ফরওয়ার্ড মেসি। আগের তালিকায় প্রথম স্থানে ছিলেন তিনি। $95.5 মিলিয়ন নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। শীর্ষ 100 ক্রীড়াবিদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে $26 মিলিয়ন আয় নিয়ে তালিকার 66তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। শেষ করব গান দিয়ে সচেতনতার এক প্রচেষ্টা জানিয়ে। গানে গানে সচেতনতার বার্তা দিয়ে লকডাউনের সময়টিতে ব্যান্ড দল খুলেছেন আশিস ভট্টাচার্য। সঙ্গী করেছেন 7.5 বছরের ছেলে প্রফুল্ল অংশুমানকে। সাহস ধরে রাখার বার্তার সাথে তাদের গানের চরণগুলোতে জায়গা করে নিচ্ছে উৎসবের আনন্দ। পৃথিবীর এই দুঃসময়ে সুরে সুরে কোটি মানুষকে প্রেরণা আর উৎসাহ যোগাতে চান বাবা ছেলে। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। প্রফুল্ল অংশুমান পড়ছে KG2-তে। লকডাউনের সময়টা তার কেটেছে ঘরে বসেই।
সঙ্গী হিসাবে ছিল বইপত্র, খেলনা সামগ্রী, আঁকিবুকি আর গান। বাবা আশিসের কাছেই গানে হাতে খড়ি তার। অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গাইতে গাইতেই গান শেখা আশিস ভট্টাচার্যের। নিজের এ গুণকে কাজে লাগিয়েছেন তিনি করোনা ক্রান্তিতে। বাপে ছেলে মিলে খুলেছেন ব্যান্ড দল সং ফর গুড। সচেতনতার পাশাপাশি গানের চরণগুলোতে তারা যোগ করেছেন সাহস আর শ্রদ্ধার বার্তা। কখনো বা এই গানগুলোতেই জায়গা করে নিয়েছে উৎসবের আনন্দ। আমরা চাই যে মানুষরা আরো সাহস পায়, আর যাদের অসুখ তারা সুস্থ হয়ে যাক। সারা পৃথিবীতে সবাই গৃহবন্দী হয়ে আছি আমরা। এই সময়ে আমাদের গানগুলো যদি মানুষকে একটু প্রশান্তি দিতে পারে, মানুষের মনের ভিতরে উৎকণ্ঠা কমিয়ে যদি একটু সাহস যোগাতে পারে, তাহলে আমরা খুবই খুশি হব। আমি যখন ঘরের ভেতর খাচ্ছি যাচ্ছি হচ্ছি বোর, তুমি তখন সবার জন্য খেটে মরছো রাত দিন ভোর। সোশ্যাল মিডিয়ার ঝুলিতে তাদের জন্য রয়েছে কারি কারি প্রশংসা। এ প্রশংসাকে সঙ্গী করে আগামী দিনগুলোকেও সুরে বাঁধতে চান বাবা ছেলে। প্রেরণা আর উৎসাহ যোগাতে চান কোটি মানুষের হৃদয়ে। এমনটাই প্রত্যাশা অংশুমান ও আশিস ভট্টাচার্যের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদ ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।